কল্পনা করুন একটি দেশ বৈদেশিক ঋণের ভারে নুয়ে পড়ছে, মুদ্রাস্ফীতির আগুনে জ্বলছে এবং ডলারের সংকটে হাঁপিয়ে উঠছে। আর ঠিক সেই সময়ই হঠাৎ করেই তার পায়ের নিচে জেগে উঠল এক অবিশ্বাস্য ধনরত্ন। না, এটা কোনো হলিউড থ্রিলার সিনেমার গল্প নয়, সত্যিকারের গল্প যা ঘটেছে পাকিস্তানে। পাকিস্তানের নদীর তীরে এক অবিশ্বাস্য ধন ভাণ্ডারের আবির্ভাব ঘটেছে, যার মূল্য ৬০০ বিলিয়ন মার্কিন ডলার। এ যেন প্রকৃতি নিজেই পাকিস্তানকে এক জ্যাকপট দিয়ে দিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে, যার মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার। ভূতাত্ত্বিক জরিপ দলের এই চমকপ্রদ আবিষ্কার দেশটির অর্থনৈতিক সংকটের মধ্যে এক আলোর রশ্মি হয়ে উঠেছে। লুকিয়ে থাকা এই সোনার পাহাড় পাকিস্তানের অর্থনীতিকে রাতারাতি বদলে দিতে পারে। তবে এই সোনার ভাণ্ডার শুধু অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে না, বরং জাতীয় ঋণের বোঝা হালকা করে দেবে, হাজার হাজার চাকরি সৃষ্টি করবে এবং পাকিস্তানকে বিশ্বের সোনা রপ্তানিকারকদের মহলে নিয়ে যাবে। করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় FPCCI সাবেক সিনিয়র সহসভাপতি ও ইয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর এ তথ্য জানান। হানিফ গওহর জানিয়েছেন, পাকিস্তানের একটি নতুনভাবে আবিষ্কৃত খনিতে প্রায় ৬৩৬ বিলিয়ন ডলারের স্বর্ণ মজুত রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া ও কানাডার ২ ড্রিলিং কোম্পানির সহায়তায় খনন কাজ শুরু হবে। তিনি আরও জানান, স্বর্ণের এই মজুত দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্যই যথেষ্ট। এই তথ্য ইতিমধ্যেই দেশের বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদ এবং স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নরকে জানানো হয়েছে। তবে সরকারের তরফ থেকে এখনও এই চাঞ্চল্যকর আবিষ্কারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দেশব্যাপী সবাই এখন প্রত্যাশার চোখে অর্থনীতির এই সম্ভাব্য বিশাল প্রভাবের দিকে তাকিয়ে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে ২০২৫ সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩% বেশি। এই সোনার খনি যদি পাকিস্তান যথাযথভাবে ব্যবহার করতে পারে, তবে পাকিস্তান সমৃদ্ধির নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে। এই আবিষ্কার শুধু অর্থনৈতিক দিকেই নয়, আন্তর্জাতিক বাজারেও ঢেউ তুলবে। আর তাছাড়াও পাকিস্তান বিশ্বের স্বর্ণ মানচিত্রের নতুন কিংবদন্তি হিসেবে আবির্ভূত হতে পারে। যে শহরের রাস্তায় একদিন দাঁড়িয়ে এক যুবক উদ্দীপ্ত ভাষণ দিত, কিন্তু শোনার মতো কেউ থাকতো না, আজ সেই রাস্তাগুলোই গর্জে উঠেছে করতালিতে। অবিশ্বাস্য হলেও সত্য, সেই মানুষটাই এখন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউ ইয়র্কের নতুন মেয়র। নিউ ইয়র্ক জুড়ে আজ একটাই নাম, মামদানি। অথচ ১ বছর আগে তাকে কেউ চিনত না। সেই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। আর এই জয়ের মধ্য দিয়ে তিনি লিখেছেন এক অনন্য ইতিহাস। শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র, উগান্ডার কাম্পালায় জন্ম নেয়া এই তরুণ নেতা। কিন্তু এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। তার যাত্রা শুরু হয়েছিল অভিবাসী পরিবারের সংগ্রাম, রাজপথের প্রতিবাদ আর অদম্য স্বপ্ন থেকে। ১ বছর আগের আর ১ বছর পরের মামদানির এখন আকাশ পাতাল ফারাক। মার্কিন রাজনীতিতে জোহরান মামদানির উত্থান অনেকটা হঠাৎ করেই। ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির এই রাজনৈতিক নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের অক্টোবরে যখন জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন, তখন তিনি ছিলেন প্রায় সবার কাছেই একেবারেই অপরিচিত মুখ। রাস্তায় যখন ভাষণ দিতেন, তখন কেউ পাত্তাই দিতেন না, সবাই এড়িয়ে যেতেন, মনোযোগও দিতেন না। কিন্তু হাল ছাড়েননি মামদানি। নিজের অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমে মাত্র ১ বছরের কম সময়ে তিনি পরিচিত হয়ে ওঠেন। তাকে নিয়ে আলোচনা শুরু হয় বিশ্বজুড়ে। মূলত তার অভিনব নির্বাচনী প্রচারণাই তাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। একসময় রাস্তার কোণে ভাষণ দিলেও কেউ যার দিকে ফিরেও তাকাতো না, সেই তরুণ ডেমোক্র্যাট এখন শহরের আলোচনার কেন্দ্রবিন্দু। এই আশ্চর্যজনক উত্থান শুধু নিউ ইয়র্কের জন্যই নয়, পুরো আমেরিকার রাজনীতিতেও নতুন একটি অধ্যায় সূচনা করেছে। সব মিলিয়ে এক অসাধারণ উত্থানের গল্প লিখলেন জোহরান মামদানি, যার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল নীরবতা আর উপেক্ষা দিয়ে, শেষ হলো ইতিহাস গড়ে। মামদানি আজ নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র। ৩৩ বছরের এই তরুণের অদম্য জেদ প্রমাণ করল, রাস্তার মাইক থেকে মেয়রের ডেস্ক।
দূরত্বটা শুধু সময়ের। একটি শান্তিপূর্ণ পাহাড়ি গ্রামে হঠাৎ আক্রমণ। এপ্রিল থেকে এখন পর্যন্ত ১০০-এর বেশি মানুষ আহত আর রেকর্ড ১২ জনের প্রাণহানি। এমনকি দোকানে ঢুকে লুটপাট, কৃষকদের উপর আক্রমণ চলছেই। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রীতিমতো সেই আক্রমণকারীকে ধরতে সরকার সেনাবাহিনী নামিয়েছে। তবে অবাক করা বিষয় হলো আক্রমণকারী কোনো মানুষ নয়, বরং বন্য পশু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বন্য ভাল্লুকের ভয়াবহ হামলায় রীতিমতো কেঁপে উঠেছে জাপান। জাপানের উত্তরাঞ্চলের ওকিতা প্রদেশে ভাল্লুকের দলের ভয়াবহ হামলা। জলবায়ু পরিবর্তন আর খাদ্য সংকটে পাহাড় থেকে নেমে আসছে এই কালো ভাল্লুকের দল, যারা প্রায় ১৩০ কেজির কাছাকাছি বা বেশি ওজন নিয়ে মাফিয়া বা গুন্ডাদের মতোই ভয়ঙ্কর। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী চলতি বছর তাদের আক্রমণের ঘটনা রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। কয়েক সপ্তাহ ধরে আকিতা ও পার্শ্ববর্তী ইউয়াতে প্রিফেকচারে ভাল্লুকের উপস্থিতি ও হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ১০০টিরও বেশি আক্রমণ ঘটেছে, যাতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ২/৩ আকিতা অঞ্চলের বাসিন্দা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এবছর ভাল্লুক দেখা যাওয়ার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৬ গুণ বেড়েছে, মানে ৮,০০০-এরও বেশি বার। স্থানীয়রা আতঙ্কিত, সরকারের নতুন প্রশাসনও সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় ভাল্লুকের আক্রমণ ঠেকাতে দেশটির উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করেছে জাপান। এই সিদ্ধান্তের মাধ্যমে জাপান প্রথমবারের মতো প্রাণী আক্রমণ প্রতিরোধে সেনা সহায়তা নিচ্ছে। সেনারা এখন স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে ভাল্লুক ধরার জন্য ব্যবহৃত বক্স ট্র্যাপ স্থাপন, পরিবহন এবং নজরদারির কাজ করছেন। জাপানের সেলফ ডিফেন্স ফোর্স অস্ত্র ছুড়ে নয়, বরং ফাঁদ আর জাল নিয়ে শুরু করেছে ভাল্লুক বিরোধী অভিযান। ভাল্লুকের পায়ে শেকল, শিকারীদের সাহায্যে এমনকি মৃত ভাল্লুকের লাশ পরিবহন করতে ৫ই নভেম্বর থেকে সেনারা ওকিতায় নেমেছে। জাপানের সবুজ পাহাড়, শান্ত নদী আর নির্জন গ্রামে একসময় শুধুই ছিল প্রকৃতির প্রশান্তি। সেখানে এখন লুকিয়েছে এক ভয়াল আতঙ্ক। শুধু ভাল্লুক নয়, আক্রমণাত্মক হয়ে উঠেছে সিকা হরিণ, বন্য শূকর আর জাপানি ম্যাকাক বানর। জলবায়ু পরিবর্তন, জনশূন্য হয়ে পড়া গ্রাম, খাদ্য সংকটে বিপর্যস্ত এই বন্য প্রাণীরা এখন মানুষের জীবনে ঢুকে পড়েছে এক নতুন হুমকি হয়ে। ফসল লুট, হঠাৎ আক্রমণ, এমনকি প্রাণহানি, সব মিলিয়ে ২০২৫ সালের জাপান যেন রক্তচাপ বাড়িয়ে দেয়া এক বন্য সংঘাতের মঞ্চ। কৃষকেরা আজ রাত জেগে শুধু তাদের জমি নয়, নিজেদের নিরাপত্তাও পাহারা দিচ্ছে। নিউ ইয়র্কের রাজনীতিতে এক ঐতিহাসিক উত্থান, আর তার প্রতিধ্বনি পৌঁছে গেছে ইসরায়েলের ক্ষমতার করিডরে। নিউ ইয়র্কে মামদানি বিজয়ের পর উত্তাল আন্তর্জাতিক অঙ্গন। একদিকে আনন্দে মাতোয়ারা প্রবাসী ফিলিস্তিনিরা, অন্যদিকে তেল আবিবে নেমেছে উদ্বেগের ছায়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক ইসরায়েলি মন্ত্রী খোলাখুলিভাবেই ইহুদিদের নিউ ইয়র্ক ছেড়ে আসার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের আকাশে উজ্জ্বল এক ইতিহাস রচিত হল। প্রথমবারের মতো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নবনির্বাচিত এই মেয়র প্রথম থেকেই ইসরায়েল বিরোধী। তিনি সরাসরি ইসরায়েলকে বলেছেন বর্ণবাদী শাসন ব্যবস্থা এবং গাজায় চলমান অভিযানকে আখ্যা দিয়েছেন গণহত্যা হিসেবে। তার সাহসী অবস্থানে যেমন উল্লাসে ফেটে পড়েছে মানবাধিকার মহল, তেমনি ক্ষোভে ফুটছে ইসরায়েলের কট্টর ডানপন্থীরা। মামদানির এই জয়ে এখন আনন্দ ও আতঙ্কে বিভক্ত মহানগরী। তার জয়ে থরথর করে কাঁপছে নিউ ইয়র্কবাসী ইহুদিরা। তাই তো ইসরায়েলের মন্ত্রী নিউ ইয়র্ক থেকে ইহুদিদেরই পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ইহুদি নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। মামদানির জয়ের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েলের এই কট্টরপন্থী মন্ত্রী লিখেছেন, নিউ ইয়র্ক আর কখনো আগের মতো থাকবে না, বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি নিউ ইয়র্কের ইহুদিদের আহ্বান জানাচ্ছি, ইসরায়েলে নতুন করে জীবন শুরু করার কথা গুরুত্বের সঙ্গে ভাবুন। চিকলির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ইসরায়েলের আরেক ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেন, বুদ্ধিমত্তা নয় বরং ঘৃণা জয় পেয়েছে।
মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদি বিরোধী। তবে ইসরায়েল বেইতেনু দলের নেতা অ্যাভিগেটর লিবারম্যান এক্সে লিখেছেন, নিউ ইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিয়েছে যিনি বর্ণবাদী, জনপ্রিয়তাবাদী এবং শিয়া ইসলামপন্থী। এদিকে নির্বাচনের আগে মামদানি ঘোষণা করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশে যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তাহলে পুলিশ তাকে গ্রেফতার করবে। তাই নতুন করে প্রশ্ন, মামদানি তো জিতে গেল, তাহলে কি এবার নেতানিয়াহু গ্রেফতার হবে? তবে মামদানি শুধু নেতানিয়াহুর প্রতি কঠোর হলেও বারবার নির্বাচনী প্রচারণার সময় ইহুদি সম্প্রদায়ের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। মামদানি বলেন, এই শহরে বা দেশে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই, আমরা সব সময় ইহুদি সম্প্রদায়ের পাশে থাকব। মামদানির জয় ৩ জন প্রার্থীর মধ্যে ৯১% ভোট গণনার পর ৫০% এর বেশি ভোটে নিশ্চিত হয়। তার সমর্থকরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যার মধ্যে অনেকেই নেতানিয়াহু সরকারের নীতির বিরোধী, বিশেষত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘটিত হামলার সময়। এদিকে নিউ ইয়র্কের নতুন মেয়র জেহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র, এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।